বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরাকের যৌথ অভিযানের জেরে জর্ডানের মার্কিন ঘাঁটিতে দ্বিতীয় দিনের মতো তেহরানের অভিযান। 6 দিন বিরতির পর ইরানি ভূখণ্ডে চলছে যুক্তরাষ্ট্রের হামলা। ছাত্র আন্দোলনে প্যালেট গান বিতর্কে উত্তপ্ত ভারত। অমিত শাহর পদত্যাগ দাবিতে পার্লামেন্টে বিক্ষোভ। পাল্টাপাল্টি অভিযোগে সরব কংগ্রেস বিজেপি। দাবানলের আগুনে পুড়ছে ইউরোপ। স্পেন, তুরস্ক, ফ্রান্সে পরিস্থিতির আরও অবনতি। গ্রিসে ফায়ার সার্ভিসের 3 কর্মী নিহত। 6 দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে ভয়াবহ বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। কমপক্ষে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে টানা দ্বিতীয় দিনের মতো জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রায় 1 সপ্তাহ শান্ত থাকার পর আবারও যুক্তরাষ্ট্রের হামলায় কেঁপে উঠল ইরানি ভূখণ্ড। 6 দিন বিরতি দিয়ে বুধবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টায় দক্ষিণ ইরানে আবারও শুরু হয় মার্কিন সামরিক বাহিনীর অভিযান। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ একাধিক বন্দর ও দ্বীপাঞ্চল করা হয় টার্গেট। কেশম, আবু মুসা ও কিশ দ্বীপে হয় জোরালো বিস্ফোরণ। শুধুমাত্র কেশমেই প্রাণ হারান এক পরিবারের 3 জন। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূখণ্ডটি। বন্দর আব্বাসেও হয় হামলা। চলমান সংঘাতে আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয় বুশের প্রদেশ। অন্তত 3টি শহরে পাওয়া গেছে মার্কিন হামলার খবর। এছাড়াও খুজেস্তান প্রদেশের আবাদান ও ফার্স প্রদেশের কাজেরুন শহরে হয় আক্রমণ। আমরা ইরানের ওপর কঠোর আঘাত আনব। পাল্টা আঘাত করার পালা আমাদের। তারা জানে এমনটা ঘটতে যাচ্ছে। এমনটা না করার অনুরোধও করেছে। গত রাতেই তারা হামলার চেষ্টা করেছিল। দেখা যাক কোনো পর্যায়ে গিয়ে আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারি কিনা। জবাবে জর্ডানের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। অন্তত 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে জর্ডান। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। একদিন আগেই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী PMF এর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব যৌথ বাহিনী। প্রাণ যায় কমপক্ষে 20 জনের। জবাবে সেদিনই জর্ডানে মিসাইল হামলা চালায় ইরান। দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল, আর এর বিনিময়ে নিরস্ত্র হবে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এমন পরিকল্পনা করা হলেও তা ভেস্তে যাচ্ছে ইসরায়েলি সেনাদের চুক্তি ভঙ্গের কারণে। IDF হামলা অব্যাহত রাখায় একটি মাত্র গ্রামে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা বাস্তবায়নেই লেগেছে কয়েক সপ্তাহ। ফলে পুরো প্রক্রিয়া শেষ হতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 26 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল লেবানন। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল। বিনিময়ে সারা দেশে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে লেবানন। পরীক্ষামূলকভাবে দক্ষিণ লেবাননের জাওতার আল গারবিয়ে গ্রামকে প্রথম পাইলট জোন হিসেবে বেছে নেওয়া হয়। কয়েক সপ্তাহের আলোচনার পর ইসরায়েলি সেনা সরে গেলে সেখানে মোতায়েন হয় লেবাননের সেনাবাহিনী। তবে কিছুক্ষণের মধ্যেই পাশের গ্রাম থেকে সতর্কতামূলক গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এরপর সীমিত পরিসরে নিজ গ্রামে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত বাসিন্দারা। গ্রামটিতে ফিরে আসা বাসিন্দারা বলছেন অধিকাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গেছে। তাদের মতে একটি গ্রাম থেকে সেনা সরিয়ে পাশের গ্রামে অবস্থান নিলে নিরাপত্তা নিশ্চিত হবে না, আর নিরাপত্তা ছাড়া পুনর্গঠনও সম্ভব নয়। তারা আমাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে নিরাপদে থাকব? এদিকে লেবাননের নিরাপত্তা সূত্র বলছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী তাহের পাহাড়ি এলাকায় হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ও কমান্ড সেন্টার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই এলাকার ভবিষ্যৎ নিয়েই সবচেয়ে বড় অচল অবস্থা তৈরি হতে পারে। আলী তাহের এলাকার বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত আশেপাশের অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা কম। চুক্তিতে সেনা প্রত্যাহার কিংবা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাই পুরো প্রক্রিয়া নির্ভর করছে রাজনীতিক ও নিরাপত্তা সমাধানের উপর। প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে আগামী দফায় আলোচনায় একসঙ্গে বড় কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দেন লেবানন। তবে ইসরায়েল বলছে প্রয়োজন যতদিন থাকবে দক্ষিণ লেবাননে ততদিন সেনা মোতায়েন থাকবে। ইরাকের কারবালার পথে লাখ লাখ শিয়া মুসলিম। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেও আরবাইনে অংশ নিতে মানুষের ঢল। যুদ্ধ পরিস্থিতির কারণে শিয়াদের অন্যতম বিশাল এই ধর্মীয় জমায়েত উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ কড়াকড়ি। এবার কেবল শোক নয়, প্রতিশোধ ও প্রতিরোধের বার্তাও শোনা গেছে তীর্থযাত্রীদের কণ্ঠে।
তাই ধর্মীয় আবেগের পাশাপাশি ভূরাজনৈতিক দিক দিয়েও তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এবারের আরবাইন। মাত্র একদিন আগেই ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব যৌথ বাহিনী। লক্ষ্য ছিল ইরান সমর্থিত গোষ্ঠী PMF। ব্যাপক হতাহতের ঘটনাও হয়েছে, তবে এই সংঘাত দমাতে পারেনি শিয়া অনুসারীদের। কারবালায় শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন। এতে অংশ নিতে পবিত্র নগরীর পথে শিয়া মুসলিমদের ঢল। ইরাকের দিয়ালা প্রদেশের আল মুনথিরিয়া সীমান্ত দিয়ে দলে দলে প্রবেশ করছে ইরানি তীর্থযাত্রীরা। যুদ্ধ পরিস্থিতির কারণে এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি একটু বেশি। চেকপোস্টে কঠোর তল্লাশি শেষে বাসে, ব্যক্তিগত গাড়িতে কিংবা পায়ে হেঁটে শিয়ারা রওনা হচ্ছেন পবিত্র নগরী কারবালার উদ্দেশ্যে। খাবার, পানি সরবরাহের পাশাপাশি পরিবহনের ব্যবস্থাও করছে ভলেন্টিয়াররা। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। যাত্রীরা সীমান্তে পৌঁছানোর আগেই তাদের তথ্য আমাদের কাছে চলে আসে। ইমিগ্রেশন শেষে খাবার পানীয় সরবরাহ করা হচ্ছে। নিরাপত্তা উদ্বেগকে তেমন গুরুত্বই দিচ্ছেন না তীর্থযাত্রীরা। এবারের আরবাইনে কেবল শোক পালন নয়, প্রতিশোধের ডাকও শোনা গেছে অনেকের কণ্ঠে। আমাদের শহীদের রক্ত ঝরেছে, যার প্রতিশোধ আমরা চাই। আমাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চাই। আমেরিকার হামলা হোক বা ইসরায়েলের, এসব নিয়ে আমাদের কোনো ভয় নেই। সব ব্যবস্থা ঠিকঠাকই আছে। শিয়া মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনগুলোর একটি আরবাইন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আশুরার 40 দিন পর অনুষ্ঠিত হয় বার্ষিক এই জামায়াত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি মানুষ অংশ নেয় এতে। ইসরায়েলি বিমান হামলায় আবারও কেঁপে উঠেছে গাজার দেইর আল বালাহ ও গাজা সিটি। সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যে চালানো হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেইর আল বালার একটি আবাসিক ভবন। গাজা সিটিতে হামলার শিকার একটি মসজিদ। স্থানীয়দের দাবি, গত 10 দিনে নতুন নতুন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের জেরে আবারও ঘরছাড়া হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। নিরাপদ আশ্রয়ের খোঁজে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে বারবার স্থান বদল করতে হচ্ছে তাদের। যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় প্রায় প্রতিদিন সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এবার বিক্ষোভে উত্তাল ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়। বুধবার আকালি দল ওয়ারিস পাঞ্জাবদের উদ্যোগে হয় এই প্রতিবাদ কর্মসূচি। দলের এমপি ও খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ সহ অন্যান্য শিখ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিপুল সংখ্যক শিখ ধর্মাবলম্বী। আন্দোলনকারীদের থামাতে মোহালি চণ্ডীগড় সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করলে তৈরি হয় উত্তেজনা। ব্যারিকেড ভেঙেই অগ্রসর হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় জলকামান ছোড়ে পুলিশ, পরে তৈরি হয় উত্তেজনা। 2023 সাল গ্রেফতারের পর থেকেই কারাগারে রয়েছেন অমৃতপাল। বন্দী অবস্থাতেই নির্বাচন করে হয়েছে লোকসভার সদস্য। ছাত্র আন্দোলনে প্যালেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলগুলো। বৃহস্পতিবার পার্লামেন্ট চত্বরে বিক্ষোভও করেছেন কংগ্রেস এমপিরা। বুধবার সংবাদ সম্মেলনেও শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের নির্দেশদাতা হিসেবে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন রাহুল গান্ধী। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে পাল্টা তোপ দাগাচ্ছেন বিজেপি নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট চত্বরে কংগ্রেস এমপিদের বিক্ষোভ। বৃহস্পতিবার বর্ষাকালীন অধিবেশনের কার্যক্রম শুরুর আগে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। পুলিশের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে পার্লামেন্ট অধিবেশনেই বিজেপিকে তুলোধুনো করছে কংগ্রেস নেতারা। প্রশ্নভাস বিরোধী আইন নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধী দাবি করেন সরাসরি অমিত শাহর নেতৃত্বেই এমন আগ্রাসী হয়েছিল পুলিশ। অধিবেশনের পর সংবাদ সম্মেলন ডেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। এখানে দুটি ঘটনা ঘটতে পারে, হয় তিনি প্যালেট গান দিয়ে গুলি চালানো, পেরেকযুক্ত লাঠি দিয়ে পেটানো এবং বৈদ্যুতিক লাঠি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, অথবা এসব যে ঘটছে তিনি জানতেনই না। যদি তিনি না জেনে থাকেন তবে তিনি অযোগ্য, আর যদি তিনি এগুলোর নির্দেশ দিয়ে থাকেন তবে তিনি অপরাধী। অমিত শাহকে নিয়ে রাহুলের মন্তব্যে চটেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি তাদের।
রাহুল গান্ধী একজন ভুয়া গান্ধী, যার মধ্যে ন্যূনতম সততাও নেই। তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে নির্লজ্জ মিথ্যা বলেছেন। এটা স্পষ্ট যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত করার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য নিয়েই তিনি এসব করেছেন। রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা না বলে অপপ্রচারকারী নেতা বলা উচিত। বিরোধী দল গঠনমূলক বিতর্ক চায় না, চায় বিশৃঙ্খলা। তাই তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করে চলেছে। এদিকে ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন রাহুল। পুলিশের মারধরের শিকার শিক্ষার্থীরা একদিন অবশ্যই ন্যায় বিচার পাবে, এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, হামলার সব ছবি ও ভিডিও সংগ্রহ করেছে কংগ্রেস। জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হওয়ার পরামর্শ দিলেন ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এ সময় এফআইআর এর মাধ্যমে শিক্ষার্থীদের হেনস্থা করা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ। বলেন, শিক্ষার্থীদের ক্ষোভ এখনো থামেনি। আবারও আন্দোলন হলে তা আগেরটির চেয়েও বড় আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আইন করে প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না যদি সরকার নিজেদের মনোভাব না পাল্টায়। আমার মনে হয় একজন ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি দারুণ করবেন। এই ভূমিকায় তিনি চমৎকার কাজ করছেন। হয়তো তার উচিত প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সার হওয়া এবং অন্য কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া। ভয়াবহ দাবানলে দাউ দাউ করে জ্বলছে ইউরোপ। তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রিস, স্পেন, তুরস্ক ও ফ্রান্স। আগুন ছড়িয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও। গ্রিসে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণ হারিয়েছে অন্তত 3 জন ফায়ার সার্ভিস কর্মী। আগুনে প্রাণহানি, বিস্তীর্ণ বনাঞ্চল ও বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়ছে ইউরোপ। স্পেন থেকে তুরস্ক জ্বলছে আগুনের লেলিহান শিখায়। উজাড় হচ্ছে জনপদ, পুড়ছে বনাঞ্চল। যেদিকে চোখ যায় শুধু পোড়া গাছ, কালো পাহাড় আর ধোঁয়ার কুণ্ডলী। কয়েকদিন আগেও যে পাহাড় ছিল সবুজে মোড়া, দাবানলের আগ্রাসনে এখন তা যেন মৃত্যুপুরী। গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছে 3 ফায়ার সার্ভিস কর্মী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকটি গ্রাম থেকে বাসিন্দা ও পর্যটকদের। সবচেয়ে নাজুক পরিস্থিতি স্পেনে। মোট 2,07,000 হেক্টরের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত। মাদ্রিদের আশেপাশে পড়ে গেছে শতাধিক বাড়ি। কাস্তেওয়ান ও ভ্যালেন্সিয়ায় দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। জামোরা অঞ্চলে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় 1000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ঠেকাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও মাঠে নেমেছেন। আমরা রেস্টুরেন্ট, গ্রাম আর ক্যাম্প সাইট সবকিছু নিয়েই আতঙ্কে আছি। বিশেষ করে যেসব বয়স্ক মানুষকে গ্রাম ছেড়ে যেতে হয়েছে তাদের জন্য খুব কষ্ট লাগছে। আমরা অসহায় বোধ করছি। আমরা জীবনে কখনো এত বড় দাবানল দেখিনি। ছোটবেলায় কয়েকটি দাবানল দেখেছি, কিন্তু এত ভয়ানক পরিস্থিতি আগে কখনো দেখিনি। অন্যদিকে তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্সের নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। 16টি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র বোর্দো শহরেই পুড়েছে 42,000 হেক্টরের বেশি বনাঞ্চল। এদিকে তুরস্কের মুগলা প্রদেশে দাবানলের কারণে 600-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে একটি হাসপাতালও। সামরিকভাবে বন্ধ হয়ে যায় ফেতিয়া আন্তালিয়া মহাসড়ক। অন্যদিকে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মী, হেলিকপ্টার ও বিমান। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে দাবানলের বিস্তার, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকিও। জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। কম্পনের 48 ঘন্টার বেশি সময় পার হলেও শেষ হয়নি উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের খোঁজে চলছে অভিযান। কিউশু দ্বীপ এবং এর আশপাশের এলাকাগুলো পানি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পেরিয়ে গেছে 48 ঘন্টার বেশি। জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপের ভেতরে চলছে তল্লাশি এবং উদ্ধার অভিযান। ভেঙে পড়া বাড়িঘর, শপিং মল, কারখানার ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মঙ্গলবার 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেখা দেয় একাধিক আফটার শক, যাতে ক্ষতিগ্রস্ত হয় হাজারো স্থাপনা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো মিল এবং এই অন শপিং মল। ধ্বংসস্তূপের নিচ থেকে গ্যাসের গন্ধ আসায় জারি করা হয়েছে সতর্কতা। যে কোনো সময় বিস্ফোরণের শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও প্রায় 58,000 পরিবার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 4,500 এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত জাপানে বিশ্বের প্রায় 20% শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। তাই দেশটি দুর্যোগ মোকাবিলায় দীর্ঘদিন ধরেই প্রস্তুতি গড়ে তুলছে। তাই 7.1 মাত্রার ভূমিকম্পে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম। বিশেষজ্ঞদের মতে একই মাত্রার ভূমিকম্প দুর্বল অপরিকল্পিত নগরায়নের কোনো দেশে আঘাত হানলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ কয়েক গুণ বেশি হতো। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে কিলাউয়া ইকি আগ্নেয়গিরি থেকে অবিরাম নির্গত হচ্ছে গলিত লাভা। আরেকটি অগ্নুৎপাতের আশঙ্কা করছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। আগ্নেয়গিরিটির অভ্যন্তরে স্ফীতি ও ম্যাগমার চলাচলে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। এতেই ইঙ্গিত মিলছে খুব দ্রুত আবারও ভয়াবহ লাভা উদ্গীরণের ঘটনা ঘটতে পারে। আগেরবারের তুলনায় মাত্রা অনেক বেশি হবে এমন শঙ্কাও জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। 2023 সালের ডিসেম্বর থেকে কিলাউয়া আগ্নেয়গিরিতে বিরতি দিয়ে চলছেই অগ্নুৎপাত। বিশেষজ্ঞরা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় রেখেছেন এলাকাটি। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডকে কিলাউয়া আগ্নেয়গিরিতে বিরতি দিয়ে চলছেই অগ্নুৎপাত। বিশেষজ্ঞরা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় রেখেছেন এলাকাটি। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নর্থ সি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা করছেন গ্যাস ও তেল অনুসন্ধান ও উত্তোলনের। এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার ওয়াশিংটনের ওভাল অফিসে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তার পরামর্শেই এই উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম। ট্রাম্প বলেন নর্থ সির বিপুল জ্বালানি সম্পদ কাজে লাগাতে পারে যুক্তরাজ্য, আরও সমৃদ্ধ করতে পারে নিজেদের অর্থনীতিকে। মার্কিন প্রেসিডেন্ট মনে করিয়ে দেন একসময় নর্থ সি এর পাশের অ্যাবারডিন শহর পরিচিত ছিল তেলের রাজধানী হিসেবে। নর্থ সি উন্মুক্ত করা হলে যুক্তরাজ্যের শহরটি তার হারিয়ে যাওয়া সত্তা ফিরে পাবে বলে আশাবাদ জানান তিনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেও সাড়া দেননি তিনি। এবার জাতিসংঘের সদর দফতরে প্রকাশ্য বিতর্কে অংশ নিয়েছেন 6 পরবর্তী মহাসচিব প্রার্থী। চলতি বছরের শেষে দায়িত্ব শেষ করছেন বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার উত্তরসূরি বেছে নেয়ার প্রক্রিয়া শেষ হবে এবছরের শেষ দিকে। প্রার্থীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট। প্রার্থীরা বলছেন আর্থিক সংকট, বাড়তে থাকা বৈশ্বিক সংঘাত এবং প্রশাসনিক জটিলতা মোকাবেলায় জাতিসংঘে বড় ধরনের সংস্কার জরুরি। তবে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ফ্রন্ট রানার নেই। তবে কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে লাতিন আমেরিকা থেকে নতুন মহাসচিব এবং প্রথমবারের মতো একজন নারী এই পদে আসতে পারেন। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছে কমপক্ষে 7 জন, আহত আরো অনেকেই। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ সহ একাধিক শহর লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভবনে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি শহরে আঘাত হানে রাশিয়ার ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে 2 শিশু সহ নিহত 6 জন হয়, আহত আরো 8 জন। লাভিভে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি আবাসিক ভবন, আহত অন্তত 15 জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বের করতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পরই বড় ধরনের হামলার শিকার হতে পারেন বলে শঙ্কার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যাপক তুষারপাতে চাপা পড়ল ডজন খানেক যানবাহন, আটকা পড়ল শতাধিক পর্যটক। উত্তর পশ্চিম আর্জেন্টিনার কাতামার্কাস অঞ্চলে এমন ঘটনা ঘটে। প্রকাশিত একাধিক ফুটেজে দেখা যায় তুষারপাতের কবলে প্রায় পুরোপুরি চাপা পড়ে যাচ্ছে গাড়িগুলো। ভেতরের যাত্রীরা কোনো মতে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তীব্র তুষার ঝড়ের কারণে ব্যাহত হয় উদ্ধার কার্যক্রম। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে 2 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাস্থলটি মূলত একটি টুরিস্ট স্পট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উচ্চতায় অবস্থিত। গেল কয়েকদিন ধরেই তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত আর্জেন্টিনার অঞ্চলটি। ইরানে আর হামলা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার 48 ঘন্টা পেরোনোর আগেই ফের দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনাকেও আরও বাড়িয়ে তুলেছে।
নতুন এই হামলার কারণ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর কমান্ড সেন্টকম জানিয়েছে 28 জুলাই জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালানোর চেষ্টা করেছে। এর জবাবে 29 জুলাই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এর আগে টানা 13 দিন ইরানে হামলা চালানোর পর মাঝে 3 দিন বন্ধ ছিল হামলা। এরপর 28 জুলাই হঠাৎ করেই ফের উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেল স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ এনে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালিয়ে 20 যোদ্ধাকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, যাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের প্রেসিডেন্টের কার্যালয়। প্রক্সি যোদ্ধাদের হত্যার বদলা নিতে জর্ডানে থাকা একটি মার্কিন বিমান ঘাঁটি ও একটি কমান্ড সেন্টারে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়া হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে IRGC। তাদের অভিযোগ, ওই জাহাজগুলো সতর্কবার্তা উপেক্ষা করে একটি অবৈধ ও অনিরাপদ নৌপথ ব্যবহার করছিল। মিশরের বন্দরে জ্বালানি ট্যাঙ্কারেও হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে 29 জুলাই মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর দামিয়েত্তায় একটি মার্কিন মালিকানাধীন গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এখন পর্যন্ত এই হামলায় দায় স্বীকার করেনি কেউ। দায় স্বীকার না করলেও এই হামলার পরপরই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুদ্ধের 5 মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে উত্তেজনা কমানোর পক্ষে সৌদি আরবের অবস্থানের কথা তুলে ধরেন তিনি, যদিও এই বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। নতুন করে এই উত্তেজনার পর তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, ফলে এই সংঘাত আরো জটিল হয়ে উঠছে। কারণ একদিকে সৌদি আরব সুন্নি বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, অন্যদিকে ইরান শিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। ফলে দুই দেশের বিরোধ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। হরমুজ প্রণালীতে বিদ্যমান সংকট এশিয়ার জ্বালানি বাজারের চিত্রই বদলে দিচ্ছে। একসময় হরমুজ দিয়ে চাহিদার অন্তত 90% অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করত জাপান। এখন সেই দেশই নতুন সরবরাহকারীর খোঁজে ঝুঁকছে কানাডার দিকে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা যত বেড়েছে, ততই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বেড়েছে বিকল্প উৎসের গুরুত্ব। নৌযান ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালের পর এই প্রথম জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে কানাডার অপরিশোধিত জ্বালানি তেলের একটি চালান। 29 জুলাই এক্সন মোবিলের ভাড়া করা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ফ্রিডম গ্লোরি নামের ট্যাঙ্কারটি ভাঙ্কুভার থেকে যাত্রা শুরু করেছে। 7,50,000 ব্যারেল তেল বহনে সক্ষম জাহাজটি। জানা গেছে ট্রান্স মাউন্টেন পাইপলাইন থেকে তেল বোঝাই করেছে সেটি। কেপলারের তথ্য বলছে এই চালানের ক্রেতা জাপানের বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ইনিওস। এই পরিবর্তনে অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট। 30 জুলাই তেলের দাম বৃদ্ধির কারণে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 1.3% থেকে কমিয়ে 0.9% করেছে জাপান। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে জাপানের 90% বেশি তেল হরমুজ প্রণালী দিয়ে আসত, কিন্তু যুদ্ধের পর সেই পথ কার্যত অচল। তাই জাপান সহ এশিয়ার অনেক দেশ এখন দ্রুত সরবরাহের উৎস বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কানাডার ট্রান্স মাউন্টেন পাইপলাইন TMX। আলবার্টা থেকে ব্রিটিশ কলম্বিয়ার বার্নাবি পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 8,90,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন পাইপলাইনটি 2025 সালের তৃতীয় প্রান্তিক থেকে প্রায় 90% সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এর প্রভাব দেখা যাচ্ছে রপ্তানির পরিসংখ্যানেও। 2026 সালে ভাঙ্কুভার থেকে রপ্তানি হওয়া মোট তেলের প্রায় 77%ই TMX এর মাধ্যমে এশিয়ায় গেছে, যেখানে 2024 সালে এই হার ছিল প্রায় 51%। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের পর ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও TMX এর মাধ্যমে পাঠানো কানাডার অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানির প্রায় 60%ই এখনো আসে কানাডা থেকে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে কানাডীয় পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন
আমি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কানাডার তেলকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। কানাডিয়ানদের বিশ্বাস করা যায়। গুরুত্বপূর্ণ কোনো পণ্যের সরবরাহকারী হলে সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেলের দামই বাড়ায়নি, বদলে দিচ্ছে বিশ্ব জ্বালানি বাণিজ্যের মানচিত্র। সেই নতুন মানচিত্রে জাপানের জন্য কানাডা এখন ক্রমেই গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে। ঝোপ বুঝে কোপ দেওয়া যাকে বলে আর কি। চীন বাস্তবিক অর্থেই সেটা প্রমাণ করে দেখাচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে তাইওয়ান ঘিরে ব্যাপক নৌমহড়া শুরু করেছে বেইজিং। এতদিন কেবল তাইওয়ান প্রণালীতে টহল দিলেও এবার পূর্ব দিকের সমুদ্রেও নিয়মিত কোস্টগার্ড ও বেসামরিক জাহাজ পাঠাচ্ছে শি জিনপিং সরকার। চীনের এই নয়া কৌশলই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের জন্য। কেননা অনেক নিরাপত্তা বিশ্লেষকেরই ধারণা তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে বেইজিং। ভবিষ্যতে তাইওয়ানকে বাইরের বিশ্বের সঙ্গে বাণিজ্য বিচ্ছিন্ন করে দিয়ে কৌশলে দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছেন শি। বিশেষ সামুদ্রিক আইন প্রয়োগ অভিযানের নামে তাইওয়ান ঘিরে ব্যাপক নৌমহড়া পরিচালনা করেছে চীনের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এবং কোস্টগার্ড। তাইওয়ানের তথ্য অনুযায়ী জুন মাসে চীনের কোস্টগার্ড ও গবেষণা জাহাজ 55 বার তাইওয়ানের আশেপাশে দেখা গেছে। মে মাসে এই সংখ্যা ছিল 30। এর মধ্যে দক্ষিণ চীন সাগরের তাইওয়ান নিয়ন্ত্রিত ডংশা বা প্রাটাস দ্বীপপুঞ্জ এলাকাতেও চীনের জাহাজ দেখা গেছে। এসব অভিযানে চীন শুধু টহলই দেয়নি, বরং তাইওয়ানে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে এসব তথ্য জানতে চেয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু সামরিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে চীন দেখাতে চাইছে তাইওয়ানের পূর্ব দিকের সমুদ্রও তাদের নিয়ন্ত্রণাধীন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চের গবেষক কে টিস্ট্রান ট্যাং বলেন, আগে চীন মূলত তাইওয়ান প্রণালীতে চাপ সৃষ্টি করত, এখন পুরো দ্বীপটিকে চারদিক থেকে ঘিরে ফেলার বার্তা দিচ্ছে তারা। চীন বলছে জাপান ও ফিলিপাইনের মধ্যে সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা তাদের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাই নিজেদের অধিকার রক্ষায় এসব অভিযান চালাচ্ছে তারা। তাছাড়া তাইওয়ান তাদেরই একটি প্রদেশ, তাই তাইওয়ানের ইকোনমিক জোন বা উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সামুদ্রিক অর্থনৈতিক এলাকাও তাদেরই। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীনভাবে পরিচালিত রাষ্ট্র হিসাবে দেখে, যে কারণে ওই সমুদ্র অঞ্চলকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে তারা। এই অবস্থায় তাইওয়ানের উপর চাপ বাড়াতে গ্রে জোন নামে এক বিশেষ কৌশল অবলম্বন করছে চীন। জানিয়ে বিশ্লেষকদের ভাষ্য, চীন সরাসরি যুদ্ধ না করে ধীরে ধীরে চাপ বাড়াতে গ্রে জোন কৌশল নীতি অবলম্বন করছে। আর এই কৌশলের অংশ নিয়মিত কোস্টগার্ড ও যুদ্ধ বিমান পাঠানো, ড্রোন উড়ানো, সাইবার হামলা, আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা ও সমুদ্রে আইন প্রয়োগের নামে চাপ সৃষ্টি করা, যেখানে উদ্দেশ্য যুদ্ধ ছাড়াই তাইওয়ানের উপর এমন মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করা যাতে বাধ্য হয়ে দ্বীপটির বাসিন্দারাই চীনের সঙ্গে একীভূত হওয়ার দাবি তুলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ভিত্তিক সি লাইট প্রকল্পের পরিচালক রে পাওয়েলের ভাষ্য, চীন ঠিক অজগর সাপের মতো ধীরে ধীরে তাইওয়ানকে পেঁচিয়ে ধরেছে। তারা এখন শুধু জাহাজকে রেডিওতে জিজ্ঞাসাবাদ করছে, আগামীতে জাহাজ থামিয়ে তল্লাশি চালানো বা পথ পরিবর্তনেও বাধ্য করবে। এরপর একসময় তাইওয়ানের জ্বালানি বা পণ্যবাহী জাহাজও আটকে দিতে পারে। অর্থাৎ অবরোধের লক্ষণ স্পষ্ট। ফলে ঝুঁকিতে পড়ছে তাইওয়ানের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা, কেননা দ্বীপটা প্রায় তাদের পুরো জ্বালানি আমদানি করে। কাজেই কোনো কারণে সমুদ্রপথে আমদানি বাধাগ্রস্ত হলে সংকটে পড়বে দেশটির বিদ্যুৎ, গ্যাস ও শিল্প উৎপাদন। তাছাড়া কোস্টগার্ডের টহল ভেবে এটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই বাহিনী সরাসরি চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের অধীন পরিচালিত হয়, যা কিনা দেশটির দ্বিতীয় নৌবাহিনীর শামিল। তাইওয়ান ঘিরে চীনের এসব পদক্ষেপ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তাদের মতে এসব কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য, চীনের সম্প্রসারিত সামুদ্রিক টহল আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। যদিও এখন পর্যন্ত শক্ত কোনো বিবৃতি বা হুঁশিয়ারি দেয়নি ওয়াশিংটন। এর কারণ হিসেবে বিশ্লেষকদের ভাষ্য,
যুক্তরাষ্ট্র নিজেই এখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যস্ত, যে কারণে এদিকে আপাতত নজর কম হোয়াইট হাউসের। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি ভবিষ্যতে চীনের সঙ্গে আলোচনার অংশ হতে পারে, যা তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ বাড়িয়ে দিয়েছে। আর এটাকেই তাইওয়ান দখলের সেরা সুযোগ হিসেবে দেখছে শি জিনপিং সরকার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রোমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।